Yes, morning. Morning, Abida. Morning, Subroto. Yes. So today we will study the second coming. The second coming. The পেজ বুক নোটবুক সব নিয়ে একসাথে বসে পড়। তো হ্যাঁ, রেকর্ড থাকছে। মেসেজ করবে, রেকর্ড দিয়ে দেওয়া হবে। কোনো ভ্যালিড যদি রিজন থাকে সেক্ষেত্রে, নতুবা নয়। তাহলে আমরা আজকে স্টার্ট করব ডাব্লিউ.বি. ইয়েটসের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েম, দ্য সেকেন্ড কামিং। তো লিখে নাও ফার্স্ট অফ অল, যেটা আমরা করে থাকি, কবির সম্পর্কে প্রথমত জানব। কবির নাম কি? উইলিয়াম বাটলার ইয়েটস। উইলিয়াম বাটলার ইয়েটস। ন্যাশনালিটি লিখে রাখো। তিনার জন্ম কোথায় হয়েছিল? তিনি একজন আইরিশ। আইরিশ লিখবো, আইরিশ। ওকে। তো এই যে ছোট্ট কবিতাটি পড়ার আগে আমরা অবশ্যই যেমন অন্যান্য কবিতাগুলো পড়ে থাকি এবং সেই কবিতা সম্পর্কে সেন্ট্রাল আইডিয়া জেনে থাকি, সেটা আজকেও জেনে নেব। এবং সোর্স অফ দ্য টেক্সট বলে তোমরা হেডিং করবে এবং সোর্স অফ দ্য টেক্সট লিখে, হ্যাঁ আমরা সোর্স অফ দ্য টেক্সট লিখছি। ইয়েস। তো সোর্স অফ দ্য টেক্সট বলে তোমরা হেডিং করো, দিয়ে লিখে রাখো যে দ্য পোয়েম সেকেন্ড কামিং ওয়াজ রিটেন ইন, ফার্স্ট অফ অল লিখো দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং ওয়াজ রিটেন ইন 1920। হ্যাঁ 1920 লিখবে। তারপর লিখো যে ইট ওয়াজ পাবলিশড ইন নভেম্বর, ইট ওয়াজ পাবলিশড অ্যান্ড প্রিন্টেড ইন নভেম্বর 1920। তাহলে পাবলিশড কখন হচ্ছে? 1920। রিটেন সালটা কত স্যার? 1990। ওকে, 1919 ওকে। এবং পাবলিশড কখন হচ্ছে? প্রিন্টেড হয়ে পাবলিশড হচ্ছে, সালটা মনে রাখবো 1920। সোর্স অফ দ্য টেক্সট বলে লিখো আর একবার, সেখানে একটা অ্যারো দিয়ে লিখে রাখো। সোর্স অফ দ্য টেক্সট হচ্ছে তিনি একটা ম্যাগাজিন প্রকাশ করেছিলেন আর কি। হ্যাঁ, ম্যাগাজিন পাবলিশ করেছিলেন। সেই ম্যাগাজিনের নাম কি ছিল স্যার? ডাবল কোটেশনে লিখে রাখবো দ্য, টি ক্যাপস দ্য, তারপর ডি ক্যাপস ডায়াল, DIAL, দ্য ডায়াল। ওকে। আর একটা মতভেদ আছে যে এই কবিতাটি 1921-এ পাবলিশড হয়। ঠিক আছে, তাহলে এটাও আমরা লিখে রাখবো যে in a different context the poem was published on 1921। ওকে, বেশ। তারপর যেটা লিখবো যে দ্য পোয়েম ওয়াজ টাইটেল, এই কবিতাটির টাইটেল কি ছিল স্যার? মাইকেল রবার্টস অ্যান্ড দ্য ডান্সার। তাহলে দ্য পোয়েম ওয়াজ টাইটেল ইন দ্য কালেকশন অফ ভার্সেস। কালেকশন অফ ভার্সেস মানে কি? কবিতা নিয়ে যে একটা বই আমরা প্রকাশ করে থাকি এবং দেখে থাকি, সেই কবিতা নিয়ে শুধুমাত্র কবিতার উদ্দেশ্যে যে বইগুলো, সেই কবিতার উদ্দেশ্যের বইগুলো কি বলা হয়? ভার্সেস কালেকশন। সেই ভার্সেস কালেকশনে এই কবিতাটি যে স্থান পেয়েছিল, সেই ভার্সেস কালেকশনের নামটা কি ছিল স্যার? লিখে রাখবো মাইকেল রবার্টস অ্যান্ড দ্য ডান্সার। নেক্সট কোয়েশ্চেন, যদি পরে পসিবল প্রশ্ন থাকে এখান থেকে, যে এই কবিতাটি ব্রিটিশ ফোর্সেসের যে অকুপেশনের ওপরে আমরা দেখতে পাই, এবং ব্রিটিশরা অ্যাকচুয়ালি কী করেছিল যখন আয়ারল্যান্ড দখল করে নিয়েছিল, আইরিশ, এটা তো আগে আমাদের মতো যে ভারতবর্ষকে যেমন ইংল্যান্ড রুল করে গেছিল, শুধুমাত্র ভারতবর্ষকেই রুল করেছে বললে ভুল হবে, কারণ ভারতবর্ষের মতো আরও ইংল্যান্ডের
এখনকার কান্ট্রি যেগুলো আছে সেই কান্ট্রিগুলোকে কালে ইংল্যান্ড রুল করেছিল, যেমন আয়ারল্যান্ড, হ্যাঁ, ইউক্রেন, এই যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো আছে এদেরকেও কিন্তু রুল করেছিল। কলোনাইজাররা অ্যাকচুয়ালি ছিল ব্রিটিশরা। ব্রিটিশরা শুধুমাত্র ইন্ডিয়ানদেরকে রুল করেনি, এটা আমাদের ভ্রান্ত ধারণা, বা যদি আমাদের কনসেপ্ট থাকে যে শুধুমাত্র ইন্ডিয়াকেই রুল করেছে ব্রিটিশ, এমনটা কিন্তু নয়। ব্রিটিশরা রুল করেছিল অল ওভার দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড তারা এই জন্য কনসিডার হয়েছিল কী হিসেবে স্যার, তারা এই জন্য কনসিডার হয়েছিল এই হিসেবেই হোয়াইট কলোনাইজার্স, ব্ল্যাক ম্যান হোয়াইট মাস্ক। একজনের বিখ্যাত কথা, ফ্র্যান্টেজ ফ্যানন নামে একজন ক্রিটিকের বিখ্যাত কথা কি ছিল স্যার? ব্ল্যাক মাস্ক হোয়াইট স্কিন, ব্ল্যাক ইজুকাল টু নিগ্রো অর্থাৎ আফ্রিকান সোসাইটি, অ্যান্ড হোয়াইট ইজুকাল টু ইউরোপিয়ান সোসাইটি অর্থাৎ হোয়াইট পিপল। ওকে, তো অনেক ক্রিটিক্সদের মধ্যে মতভেদ আছে যে এই কবিতাটি তিনি যখন লিখেছিলেন তখন তিনি বলসেভিক রেভলিউশন বলে, ইংল্যান্ডে অনেক রকম রেভলিউশন এসেছিল, হ্যাঁ, তার মধ্যে বলসেভিক অর্থাৎ যে বলসেভিক রেভলিউশনটা আবার কী স্যার না, বাইবেল, যে বাইবেলে একটা চ্যাপ্টার আছে, ঠিক আছে, বাইবেলের বুক অফ রেভিলেশনস থেকে এই যে চ্যাপ্টারটির নাম যেটি ছিল বাইবেলের, দ্য সেকেন্ড কামিং, মানে সেকেন্ড কামিং নামটাতেই দেখো একটা এস ক্যাপসে আছে, সি ক্যাপসে আছে, টি ক্যাপসে আছে, সেকেন্ড কামিং নামটাই হচ্ছে একটা কি বলতো অ্যাপোস্ট্রফি, যে সামথিং উইল কাম, এটা হচ্ছে যে কনসেপ্ট, মানে সামওয়ান উইল কাম। এখানে সেকেন্ড কামিংকে দুটো অর্থে আমরা দেখে রাখবো বা মনে রাখবো। সেকেন্ড কামিং বাইবেলে মেনশন করা হয়েছে এই জন্যই যে প্রত্যেকটা রিলিজিয়ন একটা করে বিলিভ আছে, হিন্দু, মুসলিম, খ্রিশ্চান। আমি এখানে খ্রিশ্চান যেহেতু অথর বা খ্রিশ্চান যেহেতু পোয়েট, আমি খ্রিশ্চানিটি নিয়েই বলবো। তো খ্রিশ্চানিটিতে এটা বিলিভ আছে যে ক্রাইস্ট আবার দ্বিতীয়বারের মতো জন্মাবে। কখন জন্মাবে? অন দ্য ডুমসডে বা ফাইনাল ডেতে, অর্থাৎ ডে অফ জাজমেন্ট। আমাদের মুসলিম বা হিন্দুদের যেটা বলা হয় যে যেদিনকে তোমাদের বিচার হবে, ঠিক আছে, দ্য ডে অফ জাজমেন্ট লিখে রাখবো আমরা। তো সেই দিনকে সেই দিন আসার আগে ওই ক্রাইস্টের আগমন হবে। যেমন আমাদের ইসলাম কি বলে যে ইসলাম অনুসারে মুসা নবী আসবে, তাই তো? তেমন হিন্দু মাইথোলজিতেও আছে যে কৃষ্ণ আসবে আর কি, তারা সে দ্বিতীয়বারের মতো আবার জন্ম নেবে। তো আশা করি রিলেট করতে পারছো যারা একটা রিলিজিয়ন ফলো করো। হ্যাঁ, কারেক্ট। তাহলে মনে রাখবো বুক অফ রেভলিউশন, সেই রেভলিউশনটা কোথায় আছে স্যার? বাইবেলে। বাইবেলের একটা চ্যাপ্টার যার নাম হচ্ছে দ্য সেকেন্ড কামিং। বেশ, এবার কিছু ফ্যাক্ট আমি, যারা ডিক্টেটর আছে আমাদের তাকে আমি বলে দিচ্ছি, সে এগুলো ডিকটেট করে দেবে, তোমরা অনলাইনে শুনে শুনে লিখে নেবে। তো এখন আমরা পোয়েমটা দেখে নেব চট করে। তো পোয়েমটা স্টার্ট করছি। টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য হুইল in the winding gyre, টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য উইন্ডিং গায়ার। টার্নিং মানে আমরা জানি গোল গোল পাক খায়। আমরা দেখেছি নোটিস করে যে কোনো বাঁকা বা কোনো নদীতে কি হয়, গোল গোল করে একটা হুইল আকৃতির জলের মধ্যে কি হয়, পাক খায়, ঘূর্ণন কাটে। তো সেই টার্নিং মানে বড় হতে হতে কি হচ্ছে, ইন দ্য উইন্ডিং গায়ার, বড় হতে থাকা একটি উইন্ডিং গায়ার মানে স্যার ঘূর্ণির মধ্যে ঘুরতে ঘুরতে। তাহলে বড়টা হচ্ছে কী করে স্যার? মনে রাখবো গোল গোল করে ঘুরছে, যার জন্য সেই গোল গোল করে যে উইন্ডিং যে সেলটা কী হচ্ছে, বড় হয়ে উঠছে আস্তে আস্তে, ফুলে ফেঁপে ঘুরতে ঘুরতে ফুলে ফেঁপে উঠছে। দ্য ফ্যালকন ক্যানট হিয়ার দ্য ফ্যালকনার। ফ্যালকন মানে কি স্যার? বাজ পাখি। তাহলে বাজ পাখি কি হচ্ছে, তা বাজ পাখি তার যে ট্রেনার ফ্যালকোনার, যে বাজ পাখিকে কী করে ট্রেনিং দেয়, ঠিক আছে,
সেই বাজ পাখি তার ট্রেনারের কথা কোনোভাবেই কানে শুনতে পাচ্ছে না। থিংস ফল অ্যাপার্ট, দ্য সেন্টার ক্যানট হোল্ড। থিংস ফল অ্যাপার্ট, পৃথিবীতে কি হচ্ছে, এই যে বললাম সেকেন্ড কামিং, দ্য ডুমসডে, কি হবে, কিয়ামত কা দিন হ্যাঁ, কিয়ামতের দিন যেমন আসে যখন, তখন কি হবে, যখন আসবে আর কি অ্যাকচুয়ালি, তখন থিংস ফল অ্যাপার্ট হবে, অর্থাৎ চারিদিকে কি হবে, ভয়ানক জিনিস দেখা যাবে, জীব মানে মরা মানুষ জীবিত হবে ফার্স্ট অফ অল। সেকেন্ড থিং কি, সেকেন্ড থিং হচ্ছে পৃথিবী মনে হবে পৃথিবীর ওপর বড় বড় উল্কাপিণ্ডগুলো এসে পড়বে, তাই তো, স্টার, তারার নক্ষত্র সব পতন হবে। তো এইগুলো দেখা যাবে, অদ্ভুতভাবে সুনামি হবে, অদ্ভুতভাবে পৃথিবী মানে ফেটে চলে যাবে দুদিকে, অগ্নিগর্ভ থেকে লাভা ছড়িয়ে পড়বে। সেই জন্য এখানে কবি বলছেন কি, থিংস ফল অ্যাপার্ট। এই থিংস ফল অ্যাপার্টটাকে লাইন করে রাখবো, লাইন দিয়ে রাখবো তলায়, হ্যাঁ, আন্ডারলাইন করে রাখবো। থিংস ফল অ্যাপার্ট আন্ডারলাইন করে কি লিখে রাখবো স্যার না, চিনুয়া আচিবে বলে একজন বিখ্যাত লোক ছিলেন, ড্রামাটিস্ট ছিলেন। তো তিনার একটি বিখ্যাত ড্রামা আছে, তার নাম হচ্ছে থিংস ফল অ্যাপার্ট। সেইখান থেকে, ওইখান থেকে এই যে কবিতা থেকে তিনি ইন্সপায়ার্ড হয়ে চিনুয়া আচিবে তিনি তিনার থিংস ফল অ্যাপার্ট ড্রামাটি লিখেছিলেন। নেক্সট দেখি, দ্য সেন্টার ক্যানট বি হোল্ড, তাহলে পৃথিবীর যে মাঝখানটা কোনোভাবেই ধরে রাখা যাচ্ছে না, তার মানে কি, দ্য আর্থ ইজ টু বি ডেস্ট্রয়েড, দ্য আর্থ ইজ অন দ্য ভার্জ অফ ডিস্ট্রাকশন, পৃথিবী একদম শেষ প্রান্তে চলে এসছে ধ্বংস হওয়ার মুখে, ধ্বংসলীলার মুখে। এই তিনটে লাইন আশা করি ক্লিয়ার। নেক্সট, মেয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড। মেয়ার অ্যানার্কি স্যার, পৃথিবীতে শুধুমাত্র দেখা যাচ্ছে সারা বিশ্ব জুড়ে শুধুমাত্র বিশৃঙ্খলা, মানে কেউ আর মেনটেন নেই, সব এদিক থেকে ওদিক ছুটে বেড়াচ্ছে, কোনো ল অ্যান্ড অর্ডার ফলো হচ্ছে না, সূর্য কোন দিকে উঠছে বোঝা যাচ্ছে না, চন্দ্র কোন দিকে উঠছে সেটাও বোঝা যাচ্ছে না, কোনো দিক নির্ধারিত করা যাচ্ছে না, হাওয়ার কোন দিকে বইছে সেটাও বলা যাচ্ছে না, কোথায় আলো কোথায় অন্ধকার, এই রকম একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে। তারপর কি বলছে, দ্য ব্লাড ডিমড টাইড ইজ লুজড অ্যান্ড এভরিওয়ার। ব্লাড, ব্লাড মানে আমরা জানি রক্ত, তাহলে রক্তর মধ্যে মনে হচ্ছে জোয়ার ভেসে আসছে, রক্ত জোয়ারের মতো ফুলে ফেপে উঠেছে, এবং সেই রক্ত চারিদিকে কি হচ্ছে, ছড়িয়ে পড়ছে, রক্তই রক্ত, রক্তর বন্যা। এটা একটা কি বলতো, মেটাফর বলতে পারি আমরা। দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন্ড। সেরিমনি অফ ইনোসেন্স কি, আমরা উইলিয়াম ব্লেক বলে একজন ইংরেজি কবিকে আমরা ভালোভাবেই চিনি বা অবগত, যারা ইংরেজি লিটারেচারের স্টুডেন্ট আর কি। তো উইলিয়াম ব্লেক ছিলেন প্রকৃত একজন দুঃখের কবি বলতে পারি। তিনি সংস অফ ইনোসেন্স এবং সংস অফ এক্সপিরিয়েন্স নামে 1978 এবং 1979-তে একটি কাব্যগ্রন্থ লিখেছিলেন, যেখানে তিনি একদিকে কোনো প্রাণী বা কোনো মানুষের ভালো গুণ দেখাতেন, আর একদিকে তার ভয়ানক অর্থাৎ ব্রুটাল রূপ, ভয়ানক যে রূপ সেটি দেখাতেন। ভয়ানক রূপ যেটা দেখাতেন তিনি সেটা নাম দিয়েছিলেন সংস অফ এক্সপিরিয়েন্স, এবং জেন্টেল খুব সফট যে যে রূপটা দেখাতেন, ইনোসেন্ট রূপটা দেখাতেন, তার নাম দিয়েছিলেন সংস অফ ইনোসেন্স। তো সেইখান থেকেই কি বলছে, দ্য সেরিমনি অফ ইনোসেন্স মানে কি, নিরীহ মানুষরা মারা যাচ্ছে বিনা কারণে। দ্য বেস্ট ল্যাক অল কনভেনশন হোয়াইল দ্য ওস্ট। বেস্ট ল্যাক, বেস্ট বলতে এখানে কি বোঝানো হয়েছে স্যার, যারা সত্যি করেই ট্যালেন্টেড, ট্যালেন্টেড পিপলরা কি হচ্ছে, সৎ, সৎ পিপল বলতে পারি, ওয়াইজ ম্যান বলতে পারি, জ্ঞানী মানুষরা, তাদের, তাহলে ওয়াইজ ম্যান অ্যান্ড ট্যালেন্টেড পিপল ওয়ার লুজিং হোপ, তারা তাদের আশা ছেড়ে দিচ্ছে। হোয়াইল দ্য ওস্ট, কিন্তু যারা সবচেয়ে খারাপ তাদের কি হচ্ছে, আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, যারা সবচেয়ে খারাপ, যাদের মধ্যে ভালোর একটু গুণ নেই,
তাদেরকে দেখে মনে হচ্ছে যে তারা একদম এনার্জেটিক, তারা একদম ভরপুর হয়ে উঠেছে, ফুলে ফেপে উঠেছে তারা। এটাই তো হবে কিয়ামত কা দিন। কি বলতো, যারা কাফের তাদেরকে কি হবে দেখা যাবে মসজিদের ফ্রন্ট লাইনে, আর যারা আসল মোমেনগণ তাদেরকে দেখা যাবে লাস্টে, তাদেরকে কেউ মানবে না। কৃষ্ণতেও বলা আছে হিন্দু মাইথোলজিতে, সিওরলি সাম রেভেলেশন ইজ অ্যাট হ্যান্ড। তাহলে এইগুলো দেখে মনে হচ্ছে যে হ্যাঁ, নতুন করে কিছু আবার একটি হতে চলেছে। সেই নতুন জিনিসটি কী স্যার? সেকেন্ড কামিং। নতুন করে পৃথিবী সৃষ্টি হবে, নতুন করে সব কিছু আবার শুরু হবে। পোয়েট কিন্তু এই জন্য খুব অবগত এবং বারবার বলছেন শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড। এই দেখো আমাদের কিছু একটা হবেই, সামনেই কিছু একটা হতে চলেছে, আমরা একদম শেষ মুহূর্তে আছি পৃথিবী ধ্বংসের, এইরকম টান টান উত্তেজনা। দ্য সেকেন্ড কামিং, তাহলে কি হবে? তার পরের লাইনে তিনি অ্যাপোস্ট্রফির সঙ্গে বুঝিয়ে দিলেন সেকেন্ড কামিং, পৃথিবীতে সেকেন্ড কামিং হচ্ছে, দ্বিতীয়বারের জন্য কেউ আসছে, ক্রাইস্ট। আবার এরকমও হতে পারে, ইংরাজি সাহিত্যে একটা মারাত্মক জোরালো ওয়ার্ডের কথা বলা হয়ে থাকে, ফিনিক্স রেইজেস ফ্রম দ্য অ্যাসেস। বলা হয় ফিনিক্স পাখিরও এই ক্রাইস্টের মতোই জন্ম হয়েছিল এক্স্যাক্টলি, যে ফিনিক্স পাখিকে পুড়িয়ে দেওয়া হয়েছিল আর কি। হ্যাঁ, তো ফিনিক্স পাখি কি হয়েছিল, ওই অ্যাসেস মানে কি, পুরা ধ্বংসবশেষ থেকে নতুন করে আবার জাগরিত হয়ে উঠেছিল ফিনিক্স, মনে রাখবো, রেজ লাইক আ ফিনিক্স। হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট, এইগুলোই বেরোচ্ছে একমাত্র মুখ দিয়ে আমার। কোনটা? দ্য সেকেন্ড কামিং, হোয়েন আ ভাস্ট ইমেজ আউট অফ স্পিরিচুয়াস মুন্ডি। স্পিরিচুয়াস মুন্ডি কি? হিন্দু মাইথোলজিতে আমরা একটা সংস্কৃত কবিতা পড়ে এসেছিলাম মেঘদূতম, যেখানে কুবেরের জন্য কি হয়েছিল, তার স্ত্রী দেখে মাথার চুলগুলো যার ওপর দিয়ে হয়েছিল, ওয়েট করছিল তার স্বামীর জন্য। তো ততদিন পর্যন্ত সে তার চুলগুলি কি করে রেখেছিল, খাড়া করে রেখেছিল, তাকেই স্পিরিচুয়াস মুন্ডি বলি আমরা। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, স্পিরিচুয়াস মুন্ডি হচ্ছে তার মাথায় অনেক চুলগুলো খাড়া আকৃতি হয়ে দাঁড়িয়ে আছে, এবং এটা একটা ভাস্ট ইমেজ ক্রিয়েট করছে। ট্রাভেলস মাই সাইট সামহোয়ার ইন স্যান্ডস অফ দ্য ডেজার্ট, আমার চোখগুলো মানে কাঁপছে এই যে দৃষ্টি ভয়ানক দেখে। এবং সামহোয়ার কোথাও না কোথাও, ইন স্যান্ডস ওই মরুভূমির চরে, ডেজার্ট তাহলে ওই মরুভূমির বালুর চরে কি হচ্ছে, আমার চোখগুলো ট্রিম্বলিং, কাঁপছে ভয়ে, আমার হাত কাঁপছে, চোখগুলো কাঁপছে, তাহলে কতটা ভয় কবি দেখতে পাচ্ছে। আ শেপ উইথ লায়ন বডি অ্যান্ড দ্য হেড অফ আ ম্যান, একটা কি বলতো, হেড অফ আ ম্যান, মানুষের মাথা আছে কিন্তু বডিটা হচ্ছে লায়নের, যাকে বলে স্ফিনিক্স, বললাম না একটু আগে। A gaze blank and pitiless as the sun, যার দৃষ্টি শূন্য, গেজ মানেই বলেছিলাম সাইট, তাহলে যার দৃষ্টি হচ্ছে ব্ল্যাঙ্ক, শূন্য, অ্যান্ড পিটিলেস মানে কি, পিটি মানে কি, নির্মম, পিটি মানে তো হচ্ছে যার সহমর্মিতা আছে, কিন্তু পিটিলেস বলেছে, নির্মম চোখ, অ্যাজ দ্য সান, তাহলে চোখটা কার সঙ্গে তুলনা করা হয়েছে, কঠোর সূর্যের সঙ্গে। সূর্য যেমন তীব্র আলো দেয়, মানুষ সহ্য করতে পারে না, সেরকম তীব্র আলোর সঙ্গে ওই যে ফিনিক্সের বর্ণনা অর্থাৎ চোখকে তুলনা করা হয়েছে। ইজ মুভিং ইট স্লো থিংস হোয়াইল অল অ্যাবাউট ইট, যেটা ধীরে ধীরে কি হচ্ছে, ঘুরপাক খাচ্ছে, নাড়াচাড়া করছে তার চারপাশে। রিল শ্যাডোজ অব দ্য ইন্ডিগ্যান ডেজার্ট বার্ডস, রিল শ্যাডোজ, ক্রুদ্ধ মরুভূমির পাখিরা তার দিকে চারিদিকে, মানে পাখিগুলো কি হচ্ছে, ওপর দিয়ে উঠছে এবং গোল গোল পাক খাচ্ছে। স্পিরিচুয়াস মুন্ডি ফিনিক্সের ওপর আর কি, কল্পনা করো একটা মানুষ নিচে দাঁড়িয়ে আছে, তার চারি ধারে মানুষের ওপর, মাথার চারিধারে পাখিগুলো ঘোরপাক খাচ্ছে। কোন পাখি? ফ্যালকন পাখি। দ্য 20 centuries অফ স্টোনি স্লিপ, 20 শতাব্দী ধরে কি হচ্ছে, ঘুমন্ত অবস্থায় ছিল, পাথুরে ঘুম। ঠিক আছে, স্টোনি স্লিপ, মেটাফর এগেন, তলা দিয়ে লিখে রাখবো, স্টোনি স্লিপের তলায় মেটাফর।
ওয়ার ভ্যাক্স টু নাইটমেয়ার বাই আ রকিং ক্রেডল। ভেক্সড মানে দোলনায় যেমন দোল খাওয়া হয়, একটি ভয়ান বা দুঃস্বপ্নে পরিণত হয়েছে। ক্যাডল মানে দুঃস্বপ্ন, তাহলে নাইটমেয়ার মানে দুঃস্বপ্ন, ক্যাডল মানে কি পরিণত হওয়া, রকিং ক্যাডল, তাহলে দোলনা খেতে খেতে একটি ভয়াবহ দুঃস্বপ্নে পরিণত হয়েছে। কোনটি? সেকেন্ড কামিংটি। অ্যান্ড হোয়াট রাফ বিস্ট ইটস আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট। এবং কোনো ভয়ঙ্কর জন্তু, রাববিস্ট ইজুকাল টু লিখে রাখবো স্ফিনিক্স, যার মাথাটাই হচ্ছে মানুষের মতো এবং বুক থেকে গোটা শরীরটাই হচ্ছে লায়নের, অবশেষে এসছে। এবং সেই আওয়ার কাম, এখানে আওয়ারটা পাশে লিখে রাখবো ফাইনাল আওয়ার, কিয়ামত কা দিন, ডুমসডে ইংরেজিতে, কাম রাউন্ড অ্যাট লাস্ট, তাহলে শেষমেশ সেই ডুমসডে, সেই কিয়ামত কা দিন চলে এসছে, কনফার্ম একদম। স্লো চেস টুয়ার্ডস বেথেলহাম টু বি বর্ন, তাহলে এইগুলি এলোমেলোভাবে বেথেলহামের দিকে এগিয়ে চলল। বেথেলহামটা তলায় দাগিয়ে নিচে লিখে রাখবো অ্যারো করে, বেথেলহাম আ প্লেস ওয়্যার জিসাস ক্রাইস্ট বর্ন, যেখানে যীশুখ্রিস্ট জন্মেছিলেন। তাহলে এটা বলা আছে ক্রিশ্চিয়ানিটিতে যে যীশুখ্রিস্ট যেখানে জন্মেছিলেন বেথেলহাম, ওই বেথেলহামেতেই তাকে দেখা যাবে। সেই জন্য ওই বেথেলহামের দিকে এই যে জিনিসটা হচ্ছে, সেকেন্ড কামিং আসার যে ভয়ানক পরিস্থিতি, পরিবেশ, আবহাওয়া, তো সেই সব জিনিসটাই কোন দিকে এগিয়ে যাচ্ছে? বেথেলহেমের দিকে। বেথেলহেম একটা শহরের নাম যেখানে যীশুখ্রিস্ট জন্ম নিয়েছিলেন। তো আজকে এটুকুই, কবিতা শেষ। ঠিক আছে, হ্যাঁ আলোচনা করবো। হ্যাঁ রেকর্ডটা বন্ধ করে দেবো একটু পরই। থ্যাংক ইউ।